মেয়ে পক্ষ থেকে বিদায় নিয়ে বের হলো সবাই। তোফায়েল, নাজিয়া, নির্জন, মাইশা আজকের জন্য রয়ে গেল সেখানেই। মেহমানে ভরপুর থাকলেও স্রেফ একটা মানুষের অভাবে ঘর খালি খালি লাগতে শুরু করলো। কিন্তু উপায় কি? কন্যা সন্তান তো এই পৃথিবীতে অন্যের আমানত হয়েই আসে। সময় হলে বাবার ঘর ছেড়ে পাড়ি জমাতে হয় নতুন সংসারে। কনেপক্ষের জন্য যে দিনটা বিষাদময়, ঠিক সেদিনই বরের ঘরে আনন্দ উৎসব হয় নতুন বউ নিয়ে আসায়। শোয়েবদের বাড়িতেও আজ আয়োজনের কমতি নেই। ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নিয়েই যথেষ্ট হইচই হচ্ছে। ড্রয়িং রুমের সোফায় রাইসাকে বসিয়ে আত্মীয় স্বজনরা ঘিরে ধরল। প্রতিবেশীরাও বাদ যায়নি। এক একজন নতুন বউকে দেখে উপহারও দিয়ে গিয়েছে। আর সুস্মিত একদমই মায়ের কাছ থেকে দূরে যাচ্ছে না। রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষে অধিকাংশ মেহমান চলে গেল। যেহেতু বাসা কাছেই, তাই এখানে ভিড় জমালো না। সাইফের মা বাবাও চলে গেলেন। কেবল সাইফ, বিথি ও বিথির মা রয়ে গেলেন সেখানে। খাওয়া দাওয়ার পর সাদমান ও বর্ষা চলে গেল, বলে গেল আবার আগামীকাল সকালে আসবে। একে একে মেহমান বিদায় নিতে ঘর খালি হলো। যে 2-4 জন ছিল তারা ঘুমোতে চলে গেলেন। প্রতিদিন বিকেলে সুস্মি ঘুমায়। আজকে রুটিনের ব্যতিক্রম হয়েছে বিধায় রাতে দ্রুতই ঘুমিয়ে গেল। তাই তিন্নি বেগম নাতনিতে নিজের সাথে নিলেন ঘুমাতে। বাসার ঘর সাজিয়েছে সাইব, বিথি, সাদমান, বর্ষা মিলে। এরপর রাইসাকে বিছানার মাঝখানে বসিয়ে লম্বা একটা ঘোমটা টেনে দিয়েছে। সাদমান বর্ষা যাওয়ার আগেই শোয়েবকে বাসার ঘরে ঢুকিয়েছে। অবশ্য এর আগে টাকা আদায় করতে ভোলেনি কেউ। সব ধরনের কুকর্ম দায়িত্ব সহকারে পালন করেই 12টার আগে বেরিয়েছে দুজনে। নিজের রুমে দরজা আটকে স্বস্তির শ্বাস ছাড়ল শোয়েব। এতক্ষণে বিস্তুগুলোর হাত থেকে ছাড়া পাওয়ার স্বস্তি এটা। দরজা আটকানোর পর শোয়েব প্রথমে বিছানার কাছে যায়নি, গিয়েছে ড্রেসিং টেবিলের সামনে। ঘড়ি খুলে ড্রেসিং টেবিলে রাখল। পরপর শেরওয়ানি খোলার প্রস্তুতি নিতে রাইসা আর চোখে তাকালো এদিকে। পরপর আতকে উঠে চিৎকার ছুড়ল, করছেন কি আপনি? শোয়েব একরাশ বিরক্তি নিয়ে ঘুরল রাইসার দিকে। ভ্রুতে এক প্রস্ত ভাঁজ ফেলে বলল, আশ্চর্য, চিল্লাচ্ছেন কেন? আমি এখনো কিছু করেছি আপনার সাথে? ভনিতাহীন সরাসরি উত্তরটায় থতমত খেয়ে গেল রাইসা। আমতা আমতা করে বলল, না সেরকম কিছু নয়, আসলে 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 না করে আসল কথা বলুন। রাইসার ঢোক গিলে প্রস্তুত করলো নিজেকে। ভেবেই রেখেছে সব কিছু বলার আগেই সে নিজে সিদ্ধান্ত জানাবে। ভাবনা মোতাবেক বলল, দেখুন, আমি আপনাকে বিয়ে করেছি ঠিকই, তবে সেটা শুধু সুস্মির জন্য। আমি সুস্মির মা হয়ে এই বাড়িতে এসেছি, আপনাকে স্বামী হিসেবে মানি না। সব দীর্ঘশ্বাস ফেলল, বৃতৃষ্ণায় বিকৃত করে ফেলল মুখখানা। বিরস মুখে বলল, মহিলা মানুষ যে কত ড্রামা জানে। আচ্ছা, জীবনে কয়টা সিরিয়াল দেখেছেন আপনি? শখানেক। রাইসা বোকার মতো সাহেবের দিকে তাকিয়ে রইল উত্তরখানা শুনে। এলোমেলো কয়েকবার পল্লব ঝাপটে বলল, মানে আপনার কাছে মনে হচ্ছে আমি ড্রামা করছি? ড্রামা নয় তো কি, বিয়ে করে স্বামী মানি না, এসব হলো বেশি বেশি সিরিয়াল দেখার ফল। আপনি এক একটা সিরিয়াল দেখবেন আর পরবর্তী আমার উপরে সিরিয়ালের নায়িকাদের ডায়লগ প্রয়োগ করবেন। তা হবে না, আজ থেকে আপনার সিরিয়াল দেখা অফ। শোয়েব পুনরায় বলল, এত ভারী শাড়ি গহনা পরে বসে থাকার দরকার নেই। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসুন। ওয়ার্ড্রোবের সেকেন্ড ড্রয়ারে আপনার জন্য কয়েকটা 3 পিস রাখা আছে, পছন্দ মতো নিয়ে শাড়ি বদলে আসুন। রাইসা ধাতস্থ হলো। সম্মতি সুরে মাথা নেড়ে নেমে পড়ল বিছানা থেকে। অতপর গিয়ে গহনা সব খুলে ড্রেসিং টেবিলের উপরে রাখল। চুলের মধ্যে বেশি কারসাজি না করায় কোনো ঝামেলায় পড়তে হলো না। স্রেফ খোপার ফুলগুলো ছাড়িয়ে ক্লিপ খুলে রাখল। পরপর গিয়ে ওয়ার্ড্রোব খুলে 3 পিস নেড়ে চেড়ে দেখল। আর একবার মানতে বাধ্য হলো, শোয়েবের পছন্দ অসাধারণ। রাইসা মন মতো একটা 3 পিস বেছে নিয়ে ঢুকলো ওয়াশরুমে। বের হতে হতে পেরিয়ে গেল 20 মিনিট সময়। ততক্ষণে শোয়েব জামা কাপড় বদলে নিয়েছে। রাইসা বের হতে নিজেও গিয়ে ঢুকলো হাত মুখ ধুতে। শোয়েব ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো রুম খালি, রাইসা নেই সেখানে। রুমের দরজাও আটকানো, তার মানে বারান্দায় গিয়ে ঢুকেছে। মিনিট ব্যবধানে শোয়েব হাজির হলো বারান্দায়। রাইসাকে জিজ্ঞেস করলো,
এত রাতে না ঘুমিয়ে বারান্দায় কি করছেন? রাইসা ঘুরে তাকালো, মুগ্ধ হয়ে বলল, আপনার বারান্দাটা খুব সুন্দর সাজিয়েছেন, আবার দোলনাও লাগিয়েছেন। দোলনাটা সুস্মির জন্য টাঙিয়েছিলাম, অবশ্য বড়রাও যেন বসতে পারে সেরকম বুঝেই টাঙিয়েছি, চাইলে আপনিও বসতে পারেন। রাইসা স্মিত হাসলো, বলল, আচ্ছা একটা প্রশ্ন করব আপনাকে। শোয়েব ট্রাউজারের পকেটে হাত গুজল, জিভে ঠোঁট ভিজিয়ে বলল, জানি এখন আমাকে নিয়ে আপনার মনে হাজারটা প্রশ্ন আসবে, আমি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু ইন্টারভিউটা কি বারান্দায় নেওয়া জরুরি? না না, ভেতরে চলুন। শোয়েবকে পাশ কাটিয়ে রুমের ভেতরে গেল রাইসা, দুপা তুলে বসলো ফুলে ফুলে সাজানো বিছানার ওপরে। শোয়েব এসে বসলো সামনে, বলল, আপনি কোনো প্রশ্ন করার আগে আমি একটা প্রশ্ন করি। জি বলুন। আপনাকে তুমি করে ডাকতে পারি? রাইসা চমকালো, বিস্মিত নজরে তাকালো শোয়েবের দিকে। না চাইতো হেসে ফেলল, পরপর বলল, আপনি ভীষণ আজব একটা মানুষ। শোয়েবের কপাল কুঞ্চিত করে জিজ্ঞেস করলো, এতে আজবের কি হলো? অনুমতি নিচ্ছেন? এটাই আজব ব্যাপার। যাই হোক, তুমি করে ডাকতে পারেন, আমি মাইন্ড করব না। শোয়েব অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, থ্যাঙ্কস, এবার তুমি প্রশ্ন করতে পারো। ও হ্যাঁ, আপনি আমার কথায় ওভাবে রিয়্যাক্ট করলেন কেন? আমি কি কিছু ভুল বলেছিলাম? স্রেফ একটা লোক দেখানোর সম্পর্ককে আমাদের রাখতে চাচ্ছেন না আপনি? রাইসার চোখে মুখে ফুটে উঠেছে দুর্দান্ত কৌতূহল। সব একটু অবাকই হলো এহেন প্রশ্ন শুনে, উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে বসল। এরকম কেন মনে হলো তোমার? রাইসা উত্তর দিল, মনে হয় তো স্বাভাবিক, আপনি নিজেই বলেছিলেন সাইমনের সাথে চ্যালেঞ্জ জিততে এই বিয়েটা করেছেন, ব্যাস ওর মুখের ওপর জবাব দেওয়ার জন্যই তো, তাই না? রাইসাকে অবাক করে দিয়ে শোয়েব হাসলো, এক পেশে মিটিমিটি হেসে বলল, তুমি কি বোকা? আমাকে দেখে কোনো ইম্যাচিউর বাচ্চা মানুষ বলে মনে হচ্ছে যে আমি চ্যালেঞ্জ জিততে বিয়ে করব? অন্তত মানুষের জীবন নিয়ে খেলার মতো অবুঝ মানুষ আমি নই। রাইসা হতবিহ্বল হয়ে গেল, চোখ পিটপিট করে বলল, তার মানে আপনি মন থেকে বিয়েটা করেছেন? অবান্তর প্রশ্ন, নেক্সট কোশ্চেন। রাইসা দীর্ঘশ্বাস ফেলল, বুঝল শোয়েব এই কথার উত্তর দেবে না, তাই পূর্ণবার প্রশ্ন করে অযথা সময় নষ্ট করল না, এবং এটা বুঝল এই বিয়েটা নিয়ে শোয়েব সিরিয়াস। বিয়ে ঠিক হওয়া থেকে এই অবধি যথেষ্ট বুঝদারের পরিচয় দিয়েছে, সেখানে রাইসের উচিত হবে না অবুঝের মতো কথা বলার। সে বেশ ভেবে চিন্তে বলল, দেখুন এবার আমি কিছু বলি, আপনার ডিভোর্স হয়েছে 3 বছরের বেশি সময়, আর আমার মাত্র 3 মাস, অনেক বেশি পার্থক্য। বুঝতে পারছেন, নতুন করে একটা সম্পর্কে স্বাভাবিক হতে আমার একটু সময় লাগবে। শোয়েব বুক ফুলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, বাহ, তাও আলহামদুলিল্লাহ। আমি তো ভেবেছিলাম তুমি সম্পর্ক মানবেই না, এখন বসে বসে আমার সাথে ঝগড়া করবে। অলরেডি বাচ্চাদের মতো একটা কাজ করেই ফেলেছ। এরপর এসব বলল, আমি খুব বেশি অবাক হতাম না। রাইসা নিজের কাণ্ডের জন্য লজ্জায় পড়ে গেল, মাথা নুয়ে ফেলল, বলল, সরি, আমি আসলে ভেবেছিলাম আপনিও এমন কিছুই বলবেন, এজন্য আমি আগে আগে বলে ফেলেছি। আবার স্বীকারও করছো এই কথা? আমি তো আগেই বলেছি এগুলো বেশি বেশি সিরিয়াল দেখার ফল। যাক, ব্যাপার না, একটু আধটু বিষয়ে মানিয়ে নেওয়া যায়। রাইসা গাল ফোলালো, স্পষ্ট বুঝল সব শুদ্ধ ভাষায় খোঁচা মেরেছে, তাও খুব একটা গায়ে মাখালো না। বলল, সব প্রশ্ন তো আমি করলাম, এবার আপনি কিছু জিজ্ঞেস করবেন না আমার ব্যাপারে? সব ভাবুক ভঙ্গিতে বলল, জানার তো অনেক কিছু আছে, আজকে ফার্স্ট টাইম এভাবে কথা বলার সুযোগ পেয়েছি। এক গাদা প্রশ্ন জমে আছে। আমার প্রথম প্রশ্ন, তুমি সব প্রশ্নই বর্তমান নিয়ে করলে, আমার অতীতের ব্যাপারে কিছু জানতে চাইলে না। রাইসা হুশে আসলো, যেন নিজে বর্তমান ও ভবিষ্যতের কথা ভাবতে গিয়ে ভুলে বসেছিল সেসব কথা। একবার মনে আসেনি শোয়েবের আগের বউয়ের ব্যাপারে কোনো প্রশ্ন করা উচিত। শোয়েবের থেকে সুযোগ পেয়েই সামনে এগিয়ে এলো রাইসাকে, অদম্য কৌতূহল নিয়ে বলল, আপনার অতীত নিয়ে জানার আমার আসলে খুব ইচ্ছা, কিন্তু আপনি কি ভাববেন এই চিন্তা করে জিজ্ঞেস করা হলো না, কারণ আমি শুনেছি আপনি নাকি ওনার ব্যাপারে কাউকে কিছু বলেন না। তোমাকে বলতেই পারি, যেহেতু আমাদের বিয়ে হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্কে আছি, তোমার অধিকার আছে আমার অতীত সম্পর্কে জানার। অজান্তেই কেঁপে উঠল রাইসা, সিঁড়ি দ্বারা বেয়ে ঠান্ডা পানির স্রোত বইল যেন। শুকনো ঢোক গিলে বললাম, আর আমার অতীতটা?
তোমার অতীত আমি পুরোটাই জানি, নতুন করে জানার কিছু আছে বলে আমার মনে হয় না। রাইসা অবাক হয়ে বলল, আপনি জানেন আমাদের লাভ ম্যারেজ ছিল, 3 বছরের প্রেম ছিল, পালিয়ে বিয়ে করেছিলাম আমি, অনেক দিন লুকিয়ে সংসার করেছি আরও। সব নির্বিকার ভাবে বলল, লাভ ম্যারেজ? এটাই জানতাম শুধু, বাকিগুলো জানার প্রয়োজন মনে হয়নি। আর আমি জানতেও চাই না সাইমন কেমন মানুষ, সেটা আমার চেনা হয়ে গেছে। এরপর তোমাদের সংসারের কাহিনী শোনার ইন্টারেস্ট আমার নেই। দমে গেল রাইসা। একবার নিজেকে নিজেই প্রশ্ন করল, যেখানে উনি আমার অতীত নিয়ে আগ্রহ দেখাচ্ছে না, আমার কি উচিত হবে ওনার অতীত নিয়ে প্রশ্ন করার? রাইসাকে চুপ থাকতে দেখে শোয়েব প্রলম্বিত শ্বাস ফেলে বলল, এবার আমার অতীত বলি। রাইসা থেমে থেমে উচ্চারণ করলো, যদি আমি জানতে না চাই? এতক্ষণে শোয়েব মাথা তুলে সরাসরি তাকালো রাইসার চোখের দিকে। বুঝতে চাইল তার চোখের ভাষা। নিশ্চুপ নিস্তব্ধ এভাবেই পার হলো কিছু সময়। কয়েক মুহূর্ত পর নজর সরিয়ে নিল শোয়েব। বলল, আমার প্রাক্তন স্ত্রীকে নিয়ে আমি কারোর সাথে আলাপে জড়াই না, তবে তোমার জানাটা জরুরি। একে অপরের থেকে কথা লুকানোকে স্বামী স্ত্রীর সম্পর্কের সবচেয়ে বড় দেয়াল মনে করি। তাই আমি চাই তুমি সবটা জানো। বলা শুরু করি। গত 2 দিনে রাইসা কেবল শোয়েবের পছন্দে মুগ্ধ হয়েছে। আজ মুগ্ধ হচ্ছে তার কথায়, তার মন মানসিকতায়, তার আচার আচরণে, তার শুদ্ধ সরল মনোভাবে। অজান্তেই মুখ ফসকে বেরিয়ে এলো, বলুন আমি শুনছি। সাদমান বর্ষা বাড়ি ফিরেছে কিছুক্ষণ আগে। বর্ষা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার পরপরই সাদমান ঢুকেছে। এর মধ্যে একটু ফোন ঘাটাঘাটির সুযোগ পেল বর্ষা। বিছানায় পা ঝুলিয়ে ফোনের নেট অন করতেই কতগুলো নোটিফিকেশনে ভরে গেল। এক এক করে চেক করতে গিয়ে একটা নোটিফিকেশন নজর কাড়ল। সন্ধ্যার পর থেকে একজনের 5টা কল ঢুকেছে, সাথে অনেকগুলো মেসেজ। বর্ষা মেসেজগুলোর রিপ্লাই দিল প্রথমে। রাত প্রায় 1টার কাছাকাছি বলে কল ব্যাক করলো না আর। সাদমান বের হলো তখন। তোয়ালেটা কোনো মতে বারান্দায় দিয়েই বিছানায় চলে এলো। বর্ষাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ গুজে বলল, কি করছো? বর্ষা উত্তর দিল, এই দেখো না, মৌমিতা অনেকগুলো কল দিয়েছে, কতগুলো মেসেজও পাঠিয়েছে। ঢাকা এসেছে নাকি? এই মৌমিতাটা আবার কে? বর্ষা চোখ শব্দ করে বলল, আমার বান্ধবী। উফ, তুমি না সব ভুলে যাও। বিয়ের পর সিলেট গিয়ে সেটেলড হয়েছিল, কতদিন দেখা হয় না, ঢাকা এসেছে, সুযোগ দেখা করে আসব। ভালো, তবে আপাতত 2 দিন শোয়েবের বাড়িতেই সময় যাবে, 2 দিন পর দেখা করো কেমন? বর্ষা মুখ গোমরা করে বলল, যদি 2 দিন পর্যন্ত না থাকে? সাদমান বর্ষার কাঁধ থেকে মুখ তুলে বলল, আচ্ছা, না থাকলে এর আগেই যেও, তা মন খারাপ করো না। এর মধ্যে মৌমিতা মেসেজ দিল আবার, গুটি গুটি অক্ষরে স্ক্রিনে ফুটে আছে সেটা। এখন কল দেওয়া যাবে? কোনো রিপ্লাই না দিয়েই কল ব্যাক করলো বর্ষা। কুশল বিনিময় শেষে জিজ্ঞেস করলো, এতদিন পর কি মনে করে ঢাকা এলি? আবার রাত বিরাতে কথা বলতে পারছিস? কেন, তোর সমস্যা হচ্ছে? জামাই ডাকছে নাকি? ফালতু কথা বাদ দে তো মৌ, আসল কথা বল। আচ্ছা, আসল কথা, ঢাকা এসেছি কাজিনের বিয়েতে, থাকবো বেশ কিছুদিন, দেখা করবি? বর্ষা খুব উৎফুল্ল হয়ে বলল, অফকোর্স ভাই, কিন্তু বিয়ে হচ্ছেটা কার? সাদমান শুয়ে চোখ বুজেছিল সবে। বিয়ের কথা শুনে চোখ খুলে বউয়ের দিকে তাকালো, অতঃপর মুগ্ধ হয়ে দেখতে লাগলো বর্ষার উচ্ছ্বাস। কথা শেষ করে বর্ষা বিছানায় আসা অবধি এভাবেই চেয়ে রইল সাদমান। বর্ষা গিয়ে বসলো সাদমানের সামনে, ভুরু নাচে জিজ্ঞেস করলো, কি দেখছো? তোমাকে। বর্ষা সাদমানের মুখটা অন্যদিকে ঘুরিয়ে বলল, পরে দেখবে, আগে কথা শোনো। মৌমিতা কিছুদিনের জন্য ঢাকা এসেছে, ওর কাজিনের নাকি বিয়ে। আমি ভেবেছি পরশু শোয়েব ভাইয়ের বৌভাতের অনুষ্ঠান শেষ হলে এর পরদিন গিয়ে দেখা করে আসব। এখন বরবউয়ের ছবি চেয়েছি, দেখি তো বিয়েটা কাঁদেন। ঠিক তৎক্ষণাৎ টুংটাং শব্দে মেসেজ এলো। বর্ষা স্ক্রিন অন করে উৎফুল্লতার সাথে সেটা বাড়িয়ে দিল সাদমানের দিকে। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বসল সাদমান। বিস্ময়ে বিস্ফোরিত চক্ষুদয় তার উচ্চারণ করল, আরে এ তো আমার প্রাক্তন স্ত্রীর নাম স্নিগ্ধা। আমার আর স্নিগ্ধার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, মা বাবা নিজেই পছন্দ করেছিল ওকে। যেহেতু কোনো প্রেম করিনি, তাই বিয়েতে কোনো আপত্তি ছিল না। বিয়ে হয়ে গেল আমাদের। বিয়ের পর স্বাভাবিকভাবেই সংসার করছিল স্নিগ্ধা। তখন ঘনক্ষর টের পায়নি স্নিগ্ধার মনে অন্য কোনো পুরুষ আছে। থামল শোয়েব। বর্তমানে দাঁড়িয়ে আছে খোলা জানালার
কাছে। বাইরে তাকিয়ে স্মৃতিচারণ করছে পুরনো কথার। রাইসা খাটের উপর পা তুলে বসে আছে, হাঁটুতে থুতনি ঠেকিয়ে তাকিয়ে আছে শোয়েবের দিকে। শোয়েবকে চুপ থাকতে দেখে অধৈর্য হয়ে বলল, এরপর কি হলো? শোয়েব প্রলম্বিত শ্বাস নিয়ে পুনরায় বলতে শুরু করলো, স্নিগ্ধার আগে থেকে প্রেম ছিল একজনের সাথে। কি যেন ছিল নামটা? ও আকাশ। রাইসা বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, যদি আরেকজনের সাথে প্রেমই ছিল তাহলে আপনাকে বিয়ে করলো কেন? রাজি বা হলো কেন? আমাদের বিয়ের সময় আকাশ আমেরিকায় ছিল। ওই সময়টায় ওর পক্ষে দেশে আসা সম্ভব ছিল না। আর স্নিগ্ধাও কী ভেবে যে রাজি হয়েছিল তা আমি নিজেও ভেবে পাই না। ওর যুক্তিটা ছিল বোকার মতো। আকাশের সাথে রাগ করে ওকে দেখানোর জন্য বিয়েটা করেছে। খুব লেম লজিক, তাই না? রাইসা চিন্তিত হয়ে বলল, ঠিকই তো, এটা কোনো যুক্তি হলো বিয়ে করার? যা গেছে ওটা বাদ দাও, পরের কাহিনী বলি। বিয়ের পর 3 মাস পর্যন্ত সব ঠিকঠাক ছিল। এরপরই হঠাৎ স্নিগ্ধা বদলে যেতে শুরু করলো। আকাশের দেশে ফেরার দিন ঘনিয়ে আসলো আর ওদের সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। রাইসা শুকনো ঢোক গিলে বলল, এরপর আপনি জানতে পারলেন কিভাবে? প্রথম স্নিগ্ধার সাথে আমার প্রায় ঝামেলা হতে লাগলো। পুরনো প্রেমিকে মজে গিয়ে দুর্ব্যবহার করতে শুরু করলো। এরই মাঝে খবর এলো আমি বাবা হতে যাচ্ছি। ভাবলাম হয়তো বাচ্চাটার ওসিলে আমাদের মধ্যে সব ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু হলো না। আকাশ দেশে ফিরতে স্নিগ্ধা আরও বিগড়ে গেল। বেশিরভাগই ফোনে ব্যস্ত থাকতো। একদিন আমি ওর ফোনটা হাতে নিয়েছিলাম, তাও সন্দেহের বশে নয়। আমার ফোনে ব্যালেন্স ছিল না ওর ফোন থেকে কল করার জন্য। রাইসা দুর্নিবার কৌতূহল সমেত শুধালো, তারপর কি হলো? ওই দিন ওই ব্যাপারটা নিয়ে অনেক ঝগড়া হলো আমাদের মধ্যে। আমি নাকি ওকে প্রাইভেসি দেই না, স্বাধীনতা নেই না, আরও হাজার হাজার দোষ। এভাবেই এক ঘরে এক বিছানা থেকেও যোজন দূরত্ব বাড়তে লাগলো আমাদের। তখন বুঝিনি আসলে স্বাধীনতা বলতে আমার থেকে কী চেয়েছে। কি? শোয়েব এক পলকের জন্য ঘুরে তাকালো রাইসার দিকে। তার আগ্রহ দেখে স্মিত হাসি ফুটল মুখে। নজর ফিরিয়ে নিল পরপর পূর্বের ন্যায় বাইরের দিকে তাকে বলল, ওর প্রেমিকের সাথে যখন তখন মেলামেশা করার স্বাধীনতা, এটা আমি কবে জানতে পারলাম জানো? এতটুকু বলে থামল শোয়েব। ভারী দম ফেলে কথা সাজিয়ে নিল যেন। অতঃপর বলল, স্নিগ্ধার একটা প্রবলেম ছিল, ও বন্ধ গাড়িতে থাকতে পারতো না, বমি করতো। এজন্য গাড়িতে থাকলে সবসময় কাজ নামিয়ে রাখতে হতো। ওই দিনও আকাশের সাথে ঘুরতে গিয়েছিল, তাই আকাশের গাড়ির কাজও নামানো ছিল। রাস্তায় অনাকাঙ্ক্ষিতভাবে ওদেরকে একসাথে দেখে ফেললাম আমি। ওরা আমাকে দেখতে পায়নি, আমি দেখেছিলাম। নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে ঘনিষ্ঠ অবস্থায় অনেক কাছাকাছি। দম আটকে এলো রাইসার। ভয়ঙ্কর অস্বস্তিতে নড়েচড়ে বসল। তখনকার পরিস্থিতিটা কল্পনা করে রীতিমতো হাঁসফাঁস করতে লাগলো। ঠান্ডা হয়ে গেল হাত পা। আমতা আমতা করে বলল, এরপর আপনি কি করলেন? শোয়েব জিভে ঠোঁট ভিজিয়ে বলল, বুঝতেই পারছো আমাদের অবস্থা। দৃশ্যটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়েছিল। কিভাবে যে ড্রাইভ করে বাড়ি অবধি এসেছিলাম আমি নিজেও জানি না। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছিল। একবার মনে হচ্ছিল ভুল দেখিনি তো, কিন্তু না, আমার চোখের ভুল ছিল না। যা দেখেছিলাম সবটাই সত্যি। সেদিন স্নিগ্ধা বাড়ি ফিরেছিল সন্ধ্যার পর। অসময়ে রুমের দরজা আটকে ওর কাছে জবাব চেয়েছিলাম। সবের কথা শুনে হঠাৎ কান্না পেল রাইসার। টলমলে অশ্রুকণা ভিড় করলো চোখের কার্নিশে। বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে এলোমেলো পল্লব ঝাপটে প্রশ্ন করলো, এরপর স্নিগ্ধা স্বীকার করেছিল? প্রথমে স্বীকার করতে চায়নি, পরবর্তীতে কিছুক্ষণ ঝগড়া করে স্বীকার করেছে। আমি জিজ্ঞেস করেছিলাম কি কমতি রেখেছিলাম আমি ওকে ভালোবাসায়, ওর যত্নে, যার কারণে পরকীয়ায় জড়াতে হলো। ও আমাকে কি জবাব দিয়েছিল জানো? কি? ও পরকীয়ায় জড়ায়নি। আকাশ ওর প্রথম ভালোবাসা। ও শুধুমাত্র ওকেই ভালোবাসে। আমি থার্ড পার্সন হয়ে ওদের মাঝে ঢুকে গেছি, যার কারণে এত কিছু হয়েছে। হতাশ শ্বাস ফেলল দুজনেই। রাইসা অস্ফুটে উচ্চারণ করলো, অদ্ভুত। এরপরের কাহিনী আরও অদ্ভুত। স্নিগ্ধা সিদ্ধান্ত জানালো ও আমাকে ডিভোর্স দিয়ে আকাশকে বিয়ে করবে। আমি যেন ওর জীবনে আর বাগড়া না দিই। রাইসা লাফিয়ে উঠে বলল, কিন্তু সুস্মি তখন তো? শোয়েব রাইসার দিকে ঘুরে বলল, ঠিক ধরেছ, তখন সুস্মি এই দুনিয়ায় আসেনি, স্নিগ্ধার গর্ভে ছিল। আর স্নিগ্ধা কখনোই বাচ্চাটাকে নিতে চায়নি। ও
ও অপারেশন করতে চেয়েছিল, আমি অনুমতি দেইনি। ও মেনেছিল, আপনার কথা মানতে চায়নি। অনেক তর্ক বিতর্কের পর সিদ্ধান্ত হয়েছিল বাচ্চা হওয়ার পর স্নিগ্ধা তাকে আমার হাতে তুলে দিয়ে চলে যাবে, ব্যাস। এই শর্তে রাজি করানোর জন্য অনেক বোঝাতে হয়েছিল। সাথে এটাও বলা হয়েছে বাচ্চা হওয়া পর্যন্ত সব খরচ আমার। তারপর আর কি, দিন পার হলো একই বাড়িতে অচেনা মানুষ সেজে। আস্তে আস্তে ওর ডেলিভারি ডেট ঘনিয়ে এলো। হসপিটালে অ্যাডমিট করলাম। সুস্মি এলো এই দুনিয়ায়। মেয়েটা আমার মা নামক মানুষকে চেনার আগেই ডিভোর্স হলো আমাদের। এরপর আর কখনো ওর খবর রাখিনি। অতীতের গল্প শেষ হলো, কিন্তু তার একটু রেশ রয়ে গেল রাইসার মন মস্তিষ্কে। স্তব্ধ হয়ে বসে রইল অনেকক্ষণ। শোয়েব বুঝতে পারল রাইসার মনের অবস্থা, তাই আপাতত একটা শব্দ উচ্চারণ করল না। সময় দিল একটু। জানালা বন্ধ করে পর্দা টেনে দিল। বিছানায় এসে বসলো রাইসার বিপরীত পাশে। জিজ্ঞেস করলো, কই হারিয়ে গেলে? রাইসা হুশে আসলো। এতক্ষণে শূন্য দৃষ্টিতে চেয়ে থাকা চক্ষুদয়ে পলক পড়ল। ইতস্তত করে বলল, আপনার ক্ষত আমার থেকে অনেক বেশি গভীর। শোয়েব ঈষৎ হেসে বলল, অনেক পুরনো কথা, এতদিনে ক্ষত পূরণ হয়েছে না? কিন্তু আমার শুনে ভীষণ খারাপ লাগছে সুস্মির জন্য। শোয়েব দীর্ঘশ্বাস ফেলে বালিশে মাথা রাখলো, বলল, মেয়ের জন্য খারাপ লাগে, মেয়ের বাপের জন্য লাগে না? রাইসের বিপরীতে জবাব দিল না, পাল্টা প্রশ্ন করল, আমি কি এখনও স্নিগ্ধাকে মিস করেন? আপনি কি এখনও স্নিগ্ধাকে মিস করেন? বুঝতে পেরেছি তোমার প্রশ্ন। আর এর উত্তর হলো না। যেদিন ওকে অন্য এক পুরুষের সাথে দেখেছি সেদিন থেকে আমার সব অনুভূতি মরে গেছে। তুমি কি ভেবেছো ভবিষ্যৎকে এতদিন বিয়ে করিনি? মেয়ের চিন্তায় বিয়ের দিকে আগাইনি। ভাবতাম যে আসবে সে যদি আমার মেয়েকে আপন করে নিতে না পারে। রাইসা মুচকি হেসে বলল, আর একটা কারণ মিস করেছেন আপনি। কি? আপনি নিজের জীবনসঙ্গী বানানোর জন্য কোনো মেয়েকে বিশ্বাস করতে পারেননি। অ্যাম আই রাইট? শোয়েব উত্তর দিতে পারল না, চুপ করে রইল। রাইসের মনে পড়ল তাদের বিয়ে ঠিক হওয়ার দিনটার কথা। মিটিমিটি হেসে শোয়েবকে নকল করে বলল, তাহলে মনতাকেই সম্মতির লক্ষণ ধরে নেব? বুঝেই তো গেছো। আর নতুন করে কি বলবো? তবে আর একটা জিনিসে আশা করছি তোমার থেকে। রাইসা চিন্তিত হয়ে কপাল কুঁচকে বলল, কি? শোয়েব উত্তর দিল, কাউকে বিশ্বাস করব না ভেবেও তোমাকে বিশ্বাস করেছি। আশা করছি তুমি আমার বিশ্বাসটা রাখবে। পরস্পর দৃষ্টি বিনিময় করলো তারা। পরপর মাথা নিয়ে ফেল। রাইসা বলল, সবাই এক হয় না মাস্টারমশাই? আমিও মানি। এই বিশ্বাসেই তো দুনিয়া এখনো চলছে নিজের গতিতে। দিন পার হচ্ছে আর নিত্য নতুন শিক্ষা দিচ্ছে আমাদেরকে। একটা কথা তো সত্যি মানতে বাধ্য। দুনিয়ার সবচেয়ে জঘন্য পাপগুলোর মধ্যে অন্যতম হলো পরকীয়া। সাজানো গোছানো জীবন সংসার এলোমেলো করে দেওয়ার জন্য যথেষ্ট। শোয়েব সম্মতির সুরে মাথা নাড়ল, বলল, তবে আমার নিজের জন্য কোনো আফসোস নেই। আফসোসটা শুধু আমার মেয়ের জন্য। যে সময়টা মায়ের কোলে পার করার কথা ছিল সেই সময়টাতে ও মা কি জিনিস সেটাই বুঝল না। রাইসা নিচু স্বরে একবার উচ্চারণ করলো, এখন বুঝবে, জানবে। সব শুনতে না পেয়ে প্রশ্নগুলো কিছু বললে? রাইসা ঘন ঘন দুপাশে মাথা নেড়ে বলল, কিছু না। ঘুমাবেন না? রাত 3টে বাজতে চলল। হ্যাঁ, তোমারও তো ঘুমানো উচিত। সারাদিনের ধকলে ক্লান্ত নিশ্চয়ই। আর আমি কিনা রাত জেগে গল্প করলাম। ঘুমিয়ে পড়ো। আর সকালে ওঠার টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ঘুম নিয়ে কথা শোনানোর মানুষ না আমার মা। নিশ্চিন্তে যতক্ষণ ইচ্ছা ঘুমাবে। রাইসা ইতস্তত করে বলল, কিন্তু আমি এই খাটে। বাকি কথাটুকু আর সম্পূর্ণ করতে পারল না শোয়েবের বদলে যাওয়া মুখভঙ্গি দেখে। থেকে উঠে বসেছে শোয়েব। রাইসার দিকে চেয়ে রুক্ষ স্বরে বলল, দেখো, এখন বলবে না এক বিছানায় থাকতে তোমার সমস্যা হবে। সিরিয়ালের সিন ইমাজিন করা বন্ধ করো। রুমে একটাই খাট আছে, এখানেই থাকতে হবে। তোমার জন্য আরেকটা খাট আনবো না আমি। আর নিজে নিচে শুয়ে তোমাকে একা বিছানায় আরামে ঘুমাতে দিব? এত দয়ালু আমি না। রাইসার চোখ পিটপিট করে চেয়ে রইল শোয়েবের দিকে। হঠাৎ খেপে যেতে দেখে ভরকেছে বেচারি। আমতা আমতা করে বলল, এমন রেগে বোম হয়ে গেলে আমি আপনাকে কিছু বলার সাহস পাবো কিভাবে? শোয়েব মেজাজ শান্ত করে বলল, সরি, কিন্তু তুমি রেগে যাওয়ার মতো কথা বলো কেন? রাইসা মুখখানা অন্ধকার করে বলল, আপনি অনেক সিরিয়াস মানুষ। শোয়েব হতাশ শ্বাস ফেলে বলল, আমি অনেক আজব মানুষ। আমি অনেক সিরিয়াস মানুষ। দুটো গেছে, আর কিছু বলার বাকি আছে তোমার? আপনি আসলে মানুষই না, আপনি এলিয়েন। বেখেলে কি বলে ফেলেছে মনে পড়তেই ডান হাতে মুখ চেপে ধরল রাইসা।
চক্ষুদয় বড় বড় শোয়েবের দিকে তাকাতে লক্ষ্য করলো আরও চেতে গেছে লোকটা। তখনই সাফাই গাইতে শুরু করলো নিজে। না মানে আমরা ছোটবেলায় মনে করতাম টিচার এলিয়েন হয়, ঝড় তুফান হলেও স্কুলে ক্লাস নিতে চলে আসে, প্রাইভেট পড়াতে চলে আসে। তো এরকমই ধারণা ছিল আমাদের। আপনিও তো টিচার তাই না? এজন্যই ভুল করে বলে ফেলেছি, আর হবে না। সব কোনো কথা না বলে কটমট করে চেয়ে রইল রাইসার দিকে। রাইসা আরেকবার বলল, ঘুমাবেন না? সব তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে বলল, আমি আমার বিছানাতেই ঘুমাবো। তোমার মন চাইলে তুমি বারান্দায় গিয়ে ঘুমাও, কিন্তু বারান্দায় তো মশা কামড়াবে। তাহলে চুপচাপ বিছানাতেই ঘুমাও। আমি বিছানায় ঘুমালে কি আপনি বারান্দায় ঘুমাবেন? সব রেগে মেগে কোনো উত্তরই দিল না। সোজা বিছানায় শুয়ে গায়ে কাঁথা টেনে দিল। রাইসার কি করে, নিজে শুয়ে পড়লো একেবারে সাইড হয়ে। কি হয়েছে তোমার, ওভাবে লাফ দিলে কেন? বর্ষা ভুরুকুচকে তাকিয়ে আছে সাদমানের দিকে। বিপরীতে সাদমান বিস্মিত হয়ে প্রশ্ন করল, তোমার বান্ধবীর কাজিনকে? এই ছেলেটা? বর্ষা উত্তর দিল, না তো, এই মেয়ে মানে সানজিদা ওর কাজিন, আর ছেলেটা ওর হবু বর। সাদমান কপাল চাপড়ে বলল, আরে বর্ষা, এই ছেলেটা রাইসা ভাবির এক্স হাজব্যান্ড, সাইমন নাম। এই ছেলের সাথে ভাবির ডিভোর্স করিয়েছিলাম আমি। কি বলছো এগুলো? আমার মাথা তো ঘুরছে। যা সত্যি তাই বলছি। তোমার বান্ধবীর ফ্যামিলিরা, আই মিন সানজিদার বাবা মা জানে সাইমনের আগেও যে বিয়ে হয়েছে? বর্ষা বোকার মতো বলল, ওসব আমি কি করে জানবো? আমি কিছু জিজ্ঞেস করেছি নাকি মৌকে? আর একটু আগেও কথা হয়ে গেছে, মৌ ঘুমাতে যাচ্ছে বলল। এত রাতে কি আবার কল করা ঠিক হবে? সাদমান থেমে থেমে বলল, কিন্তু জানানো তো উচিত। সাইমন কেমন মানুষ সেটা তো আমাদের সবারই জানা হয়ে গেছে। রাইসা ভাবির সাথে যা হয়ে গেছে তার পুনরাবৃত্তি এই মানুষটার সাথে না ঘটুক, এর জন্য একটা চেষ্টা তো করতেই পারি। আচ্ছা আচ্ছা, মাথা ঠান্ডা করো তুমি। আমি কাল মৌমিতার সাথে কথা বলে দেখব, এরপর দেখা হলে না হয় সবটা খুলে বলবো, এরপর সিদ্ধান্ত ওদের। সকাল সকাল শোয়েবদের বাড়িতে হাজির সাদমান বর্ষা। তিন্নি বেগম খুশি হয়েছেন ওদের দেখে, নাস্তার আয়োজন করতে ব্যস্ত হলেন সাথে সাথে। এদিকে শোয়েব রাইসা ঘুমিয়েছে 3টায়। সকালে ঘুমো ভাঙল দেরিতে। সাদমান একবার ঘড়ির দিকে তাকাচ্ছে, একবার শোয়েবের রুমের দিকে। কিছু একটা বলার জন্য উসখুস করতে করতে সেটা বলেই ফেলল বর্ষাকে, কাণ্ড দেখেছ? 9টার বেশি বাজতে কিন্তু শোয়েবের দরজা খোলার নামই নেই। বর্ষা চোখ রাঙালো, চসূচক শব্দ করে বলল, সমস্যা কি তোমার? শোয়েব ভাইয়ের পিছনে না লাগলে তোমার পেটের খাবার হজম হয় না? খাবার তো খেলামই না এখনো, হজম হবে কোত্থেকে? এমন সময় দরজা খুলে বের হলো শোয়েব। এমনিতেই সকালে অ্যালার্ম দিয়ে ঘুমায়, কাল কথার চক্করে সেটাও ভুলে গিয়েছিল। বাড়ির মানুষ 8:30 একে একে ওঠা শুরু করেছে। এর মধ্যে 9টায় সাদমান এসে হাজির, আর শোয়েব বেরিয়েছে 9:30। ঘণ্টাখানেকের ব্যবধানে বাড়ির কারো সমস্যা না হলেও সাদমান ঠিকই একটা খোঁচানোর উপকরণ পেয়ে গেল। সোফা সেরে সাদমান এসে হাজির হলো শোয়েবের কাছে। কাঁধে হাত রেখে খুব উৎফুল্ল হয়ে বলল, আহারে, বাচ্চাটার চোখে এখনো ঘুম ভরা। কিরে, ঘুমাসনি রাতে? শোয়েবের ঘুমটুম বাদ মুহূর্তের মাঝে জোরে সোরে ঘুষি বসালো সাদমানের পেটে। বেচারা ও মাগো বলে চেঁচাতেই সব কজন বিস্মিত নজরে তাকালো ওদের দিকে। রাইসা ফ্রেশে চুল বাঁধছিল। সাদমানের চিৎকার শুনে নিজেও বেরিয়ে পড়েছে রুম থেকে। খানিক হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে ভাইয়া? সাদমান রাইসাকে কোনো উত্তর দিল না, কিন্তু স্বাভাবিক হয়ে দাঁড়ালো। ব্যথাটা বেশি জোরে লাগেনি, তাই সামলাতে পেরেছে দ্রুত। কথাও শোনালো ফটাফট, আমি আমার ব্যক্তিগত ডায়েরিতে একটা জিনিস লিখে রেখে যাব, যদি কোনোদিন অনাকাঙ্ক্ষিত আক্রমণে মরে টরে যায় তার জন্য দায়ী থাকবে শোয়েব শিকদার। সকালের নাস্তার সময় বড় ডাইনিং টেবিলটায় বসেছে সকলে। যাদের জায়গা হয়নি তারা সোফা দখল করেছে। ছেলে মেয়ে সব কজন একসাথেই বসেছে টেবিলে। তিন্নি বেগম নাস্তা দিচ্ছেন তাদের। রাইসা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, আমি সাহায্য করি মা? তিন্নি বেগম সঙ্গে সঙ্গে নাকচ করলেন, না না, দরকার নেই। তুমি ছোট মানুষ, ছোটদের সাথেই খেতে বসো। এখনই দায়িত্ব পালনে দিন দুনিয়া ভুলে বসতে হবে না। আপাতত আমি সামলে নিতে পারবো। কিন্তু মা, আমি তো। কোনো কথা না, খেতে বসো যাও। শোয়েব মায়ের সাথে তাল মিলিয়ে বলল, মা বলছে যখন বসে পড়ো, এত ফর্মালিটির দরকার নেই, তোমারই বাড়ি। সাদমান ও সাহেব একে অপরের মুখ চাওয়াচি করে গালে হাত দিয়ে উচ্চস্বরে বলল, আহ,
শোয়েব সাথে সাথে চোখ রাঙিয়ে তাকালো দুজনের দিকে, বলল, ক্ষুধা লেগেছে, মাইর খাবি? চুপসে গেল দুজনেই। তিন্নি বেগম হতাশ শ্বাস ফেলে বললেন, মারামারি বাঁধাতে না চাইলে গিয়ে বসে পড়ো মা, এই ছেলেগুলোর একটু বিশ্বাস নেই। অগত্যা রাইসা বাধ্য হলো খেতে বসতে। ডাইনিং টেবিলে কেবলমাত্র একটা চেয়ারই খালি, সেটা শোয়েবের পাশেরটা। রাইসা বসতে যাবে এমন সময় ছোট্ট ছোট্ট পদক্ষেপ এগিয়ে গেল সুস্মি, বায়না ধরল, আমি বসবো। শোয়েব হাত বাড়িয়ে বলল, আমার কোলে আসো। সুস্মি পিছিয়ে গেল, রাইসার কাছাকাছি গিয়ে রাইসার শাড়ির আঁচল মুঠিতে ধরল। বুড়ো কুচকে খুব সিরিয়াস ভঙ্গিতে বাবাকে উদ্দেশ্য করে বলল, আমি মাম্মিল কুলে বসবো। সবে অবাক হয়ে একযোগে ঘুরে তাকালো সুস্মির দিকে। সুস্মিও সবার দিকে তাকাচ্ছে গোল গোল চোখে। বুঝতে পারছে না সবাই এমন অবাক হলো কেন। মাম্মির কোলে বসার কথা বলে কোনো অন্যায় আবদার করে ফেলল নাকি? রাইসা হেসে ফেলল বিস্ময় সামলে। নিচু হয়ে ঝুঁকে কোলে তুলল সুস্মিকে, গালে চুমু খেয়ে বলল, আচ্ছা আমার কোলেই বসো। শোয়েব চেয়ার টেনে দিতেই বসে পড়ল রাইসা। সুস্মি একেবারে মিশে আসছে ওর কোলে। এতদিন পর মায়ের কোল পেয়ে কাজ ছাড়া করতে চাচ্ছে না। শোয়েব ব্যাপারটা লক্ষ্য করে বলল, সুস্মি, বাবা খাইয়ে দেই তোমাকে। সুস্মি মুখ ঘুরিয়ে বলল, আধো আধো বলিতে, আমি মাম্মিল হাতে খাবো। উপস্থিত সকলে বিস্মিত হতবাক। সাদমান না পেরে বলেই ফেলল, ভাইরে, তোর মেয়ে পার্টি বদল করেছে। শোয়েব সহমত প্রকাশে মাথা নেড়ে বলল, তাই তো দেখছি, মা পেয়ে বাপকে ভুলে গেছে। সাহেব ফট করে বলে বসল, এমন স্বাধীনতায় কি আমরা চেয়েছিলাম? হাসিতে মেতে উঠল পুরো ঘর। রাইসা আপত্তি করল না, একদমই খুশি মনে সুস্মিকে মুখে তুলে খাইয়ে দিল। নিজেও খেলো সাথে। শোয়েব কেবল দেখে গেল, মেয়ের কাণ্ড, বলল না কিছু। সারাটা দিনই এমনই চলল। রাইসের কাছে আদর পেয়ে সুস্মি সারাক্ষণ ওর আঁচল ধরেই ঘুরছে। দুপুরে রাইসের হাতে খাবার খেয়েছে, খেলেছে, কথা বলেছে, রাত্রিবেলা ঘুমিয়েছে রাইসার কাছে। গতকাল শোয়েব রাইসার মাঝে যেখানে কোলবালিশ ছিল, আজ সেখানে সুস্মি শুয়েছে। মেয়ে কথা বলছে, মা বাবা শুনছে। পরিপূর্ণ পরিবার মনে হচ্ছে এইবার। শোয়েব রাইসার রিসিপশনের অনুষ্ঠানটা বিয়ের একদিন পরে দেয়া হয়েছে, তাই মাঝের একদিন দুই পরিবারের জন্য রেস্ট। আজকের দিনটা এরকম নীরবে নিভৃতে কেটে গেল মাইশাদের বাড়িতে। রাত্রিবেলা ঘুমানোর কিছু সময় আগে নির্জন ঘরে ঢুকলো। প্রথমে চোখে পড়ল মাইশা বিছানায় বসে বসে তেঁতুলের আচার খাচ্ছে। এক হাতে চামচ আর এক হাতে ফোন ঘাঁটছে খুব মনোযোগ দিয়ে। নির্জন ঘুরে দরজাটা বন্ধ করে, লাইট অফ করে বিছানায় এলো, বলল, কালকে রিসিপশন শেষে আমরা বাসায় যাচ্ছি কিন্তু। মাইশা তৎক্ষণাৎ জোর গলায় বলল, আপনি যাচ্ছেন? আমি না, অনুষ্ঠান শেষে আমরা বউ নিয়ে বাসায় আসব। এরপর দিন তো আপু আবার চলেই যাবে, এই একটা দিন আপুর সাথেই থাকি। নির্জন কর্কশ কণ্ঠে উত্তর দিল, তো আমি কি একা থাকবো নাকি? থাকুন, একদিন একা থাকলে কোনো বিরাট ক্ষতি হবে না। নির্জন দীর্ঘশ্বাস ফেলে বলে, মাইশা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রাইসা জামাই নিয়ে আসবে, গতবারের মতো একা নয়, এবারও তোমাকে কিভাবে সময় দিবে। মাইশা খানিক চিন্তায় পড়ে গেল, তবে সমাধানও খুঁজে পেল। দ্রুত বলল, সমস্যা নেই, আপনিও থেকে যান, তাহলে আপনি শোয়েব ভাইয়ের সাথে গল্প করবেন আর আমি আপুর সাথে। নির্জন অদ্ভুত দৃষ্টিতে মাইশাকে পরখ করে বলল, তোমার যুক্তিগুলো তোমার মতোই তার ছিঁড়া। মাইশা চটে গিয়ে বলল, আপনার সাহস তো কম না, আমাকে তার ছিঁড়া বলছেন? আপনি তার ছিঁড়া, আপনার বউ তার ছিঁড়া। এক মুহূর্ত থেমে ভুলটা উপলব্ধি হতেই নিজেকে শুধরে নিয়ে বলল, না সরি, আপনি তার ছিঁড়া, আপনার বউ ভালো। আগেরটাই সঠিক ছিল, ভুল করে হলেও সত্যটা মেনে নিয়েছ, বলে থ্যাঙ্কস। সে যাই হোক, আমি বাসায় যাচ্ছি না, এটাই ফাইনাল। নির্জন শান্ত স্বরে বলল, মাইশা, সবসময় জেদ ভালো না, আগেও তো এসে থেকেছ, এইবারও কয়দিন থাকলে। আর সবচেয়ে বড় কথা, এখন তোমরা বোনের আরও কাছাকাছি থাকবে, যখন ইচ্ছে দেখা করতে পারবে। মাইশা বিপরীতে বললে, এই জন্যই তো থাকার কথা বলছি, পরদিন নাস্তার পর আমরা সবাই একসাথে চলে যাব। সম্ভব না, আমার অফিস আছে, আমাকে সকাল সকাল বের হতে হবে। দুনিয়াতে আর কারো অফিস নেই, এসেছে আমার অফিসম্যান। নির্জন আচমকায় কাছে এগিয়ে এসে বলল, হ্যাঁ তোমারই তো, এতে কোনো সন্দেহ নেই। মাইশা কটমট করে বলল, আপনি দিনে দিনে আরও বেশি অসভ্য হয়ে যাচ্ছেন। ওয়াও, থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। বাই দ্য ওয়ে, তুমি আজ জানতে পারলে 1.5 বছর সংসার করে তাহলে করলেটা কি? মাইশা চসূচক শব্দ করে বলল, আপনার মাথা আর মুন্ডু। হ্যাঁ, এতদিন আমার মাথা আর মুন্ডুটাই খেতে পেরেছ শুধু, এই কাজে কোনো কার্পণ্য করনি।
মাইশা রেগে মেগে একাকার হয়ে চিৎকার ছুড়ল, কি? আমি আপনার মাথা খাই? নির্জন সোজা সরল ভান ধরে বলল, আশ্চর্য, এত রাগ করার কি আছে? ভালো জিনিসই তো খাও। ভালো জিনিসের গুষ্টি কিলাই, সবার আগে আপনাকে কিলাই। বলেই খাওয়া ফেলে রেখে হাতে বালিশ তুলল। মারার আগে নির্জন শক্ত করে মাইশার হাত দুটো ধরে ফেলল। মাত্রাতিরিক্ত নরম সুরে বলল, কাউন্টন বেবি, এই অবস্থায় এত রাগারাগি করা ভালো না। রাগারাগি করা ভালো? শুধু রাগারাগি না, মারামারি করাও ভালো। একদম ভালো না। মাইশা জেদ দেখে বলল, ভালো। নির্জনও পাল্টা বলল, ভালো না। আই সেড গুড। আই সেড নো। আই সেড গুড অ্যান্ড আই সেড আই লাভ ইউ। আই সেড। অর্ধেক বলেই থেমে গেল মাইশা। নির্জনের কথাটা ম্যাজিকের মতো কাজ করলো। হঠাৎ শান্ত হয়ে গেল, কিন্তু শান্ত হলো না হৃদস্পন্দন। এতক্ষণ চেঁচামেচি করায় হার্টবিট দ্রুত গতিতে চলছে। কম্পিত পল্লব জাপটে নির্জনের দিকে তাকাতেই সে মাইশার হাত থেকে বালিশটা নিয়ে একপাশে ফেলে রাখল। মাইশার কপালে গভীর চুম্বন এঁকে বলল, স্বামী থাকতে বালিশের কি প্রয়োজন? বুকে মাথা রাখবে, জড়িয়ে ধরবে, ব্যাস। বালিশের প্রয়োজন এখানেই শেষ। মাইশা তাকে রইল নির্জনের দিকে, প্রশ্ন করল, আপনি কি আগে থেকে এমন রোমান্টিক ছিলেন নাকি বিয়ের পর হয়েছেন? বিপরীতে নির্জন প্রলম্বিত শ্বাস ফেলল, আফসোসের সুরে বলল, অফকোর্স বিয়ের পর। বিয়ের আগে থেকে রোমান্টিকতার ট্রেনিং থাকলে বাসরটাতেই করতাম, তোমাকে সময় দিতাম নাকি? মাইশা আশ্চর্যজনিত হয়ে গেল। লজ্জা পেয়ে গাল ফুলিয়ে বলল, এটা কোনো কথা হলো? আপনি দিনে দিনে খারাপ হয়ে যাচ্ছেন। উল্টো কথা বললে আমি ভালো হয়ে যাচ্ছি। এই ডাহা মিথ্যা কথাটা আপনাকে কোন বলদে বলেছে? আমার বউ বলেছে। মাইশা চেতে গেল, চড়া মেজাজে একাকার হয়ে বলল, আপনি ইনিয়ে বিনিয়ে বারবার বাজে কথা বলছেন আমাকে। এরকম করলে কিন্তু আমি আপনাকে বাড়ি পাঠিয়ে 2 মাস মায়ের বাড়িতে রয়ে যাব। নির্জন হতাশে বলল, সি, এসব কি বলছো? মানুষের দুর্বলতা এভাবে আঘাত করতে হয় না মাইশা। রাখুন আপনার জ্ঞান আপনার কাছেই। আমি সত্যি সত্যি এবার 2 মাস মায়ের বাড়িতে থাকব। পরিস্থিতি গুরুতর দেখে নির্জন সিরিয়াস হলো। চট করে বাতলে দিল সমাধান। বেশি দিন মায়ের বাড়িতে বউ রেখে দিলে তোমার মা বাবা আমাকে নিয়ে কি ভাববে? আমি এই বিষয়ে কোনো রিস্ক নিতে চাই না। আমি ওদের সামনে থেকেই তোমাকে জোর করে তুলে নিয়ে যাব। আশা করছি তুমি মাইন্ড করবে না সুইটহার্ট। মাইশা ভেংসি কেটে বলল, করতেই পারেন। আপনার তো আবার লজ্জা শরম কম। কারণ তোমার লজ্জা শরম বেশি, তোমার বেশি আমার কম। ইটস কল্ড ব্যালেন্স। আপনার জ্ঞান আপনার কাছে রাখুন, আমাকে দিতে আসবেন না। তাহলে জ্ঞান না দিয়ে চুমু দেই? মাইশা সূচক শব্দ করে বলল, উফ, এর সাথে ঝগড়া করেও শান্তি নেই। আমি ঝগড়ার মুডে থাকলে উনি রোমান্টিক মুডে থাকে, কি বিপদ। মাইশা, আমরা বিপদটাকে সাইডে রেখে অন্য কিছু ভাবি। মাইশা মুহূর্তের মাঝে সন্দিহান নজরে নির্জনের দিকে তাকে জিজ্ঞেস করলো, অন্য কিছু কি? বুকে আসো বলছি। বলতে না বলতেই শক্ত হাতের টানে নির্জনের বুকে গিয়ে পড়ল মাইশা। আজ শোয়েব রাইসার বউ ভাতের অনুষ্ঠান। বাড়িতে অল্প স্বল্প মেহমান নিয়ে আয়োজন করেছেন তিন্নি ও আনিস। মেয়ের বাড়ি থেকেও বেশি মানুষ আসবে না। রাইসার মা বাবা, নির্জন, মাইশা ও রাইসার চাচার পরিবার যাবে। আফরোজা বেগম চলে গেছেন কালই। ছোট একটা ব্যাপারে কথা কাটাকাটি হওয়ায় গতকাল বিকেলে বাড়িতে চলে গেছেন, তবে মেয়েকে রেখে গেছেন। রিধি রাজি হয়নি যেতে, সেও যাচ্ছে বৌভাতে বরের বাসায়। তোফায়েল ও নাজিয়া প্রথমে যেতে রাজি ছিলেন না। শেষমেশ অনেক জোরাজুরিতে শুধুমাত্র তোফায়েল যাবেন বলে সিদ্ধান্ত নিলেন। নাজিয়া বাড়িতেই থাকবেন রাইসার ছোট চাচির সাথে। বিয়েতে বরপক্ষের লোক গিয়েছিল মোট 15 জন, আর কনেপক্ষে থেকে কেবল 9-10 জন যাচ্ছে। যথার্থ অল্প পরিসরে বিয়ের পুরো আয়োজন সেরে ফেলেছে 2 পরিবার। তবে বউয়ের বেলায় শোয়েব কার্পণ্য করেনি। বৌভাতেও মেকআপ আর্টিস্ট ডাকিয়েছে সাজানোর জন্য, যার জন্য নিজের রুমের দখলও ছাড়তে হয়েছে। গেস্ট রুমে গিয়ে তৈরি হচ্ছে নিজে, সাথে সাদমান সাহেব তো আছেই রুমের মধ্যে। গেস্ট রুমের দরজা খোলা থাকলেও শোয়েবের রুমের দরজা লাগানো। পুরোপুরি নিষেধাজ্ঞা আরোপ করা যেন। ভেতরে রাইসাকে সাজানো হচ্ছে। বর্ষা, বিথি দুজনেই ভেতরে বসে আছে। সুস্মিও বাদ যায় না। ছোট্ট একটা গোলাপি রঙের লেহেঙ্গা পরে ঘরময় ঘুরছে আর বকবক করছে। রাইসা বিরক্তিহীন জবাব দিচ্ছে এক একটার। সাদমান সেই বন্ধ দরজার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। এরপর ফিরে এসে হাত পা ছাড়িয়ে শুয়ে পড়ল বিছানায়। শোয়েবই জিজ্ঞেস করল, কি হলো তোর? আমার বউ অনেকক্ষণ ধরে দেখা দিচ্ছে না রে ভাই। ও ওই রুমে কি করছে?
বাসা থেকে ও সেজেগুজে এসেছে, আরও সাজবে নাকি ওকে দেখার জন্য মনটা আমার আকুপাকু করছে। শোয়েব সাদমানের কাব্যিক কথাবার্তায় বেজায় বিরক্তিভাব প্রকাশ করে বলল, এক কাজ করি তাহলে, ছুরি নিয়ে গিয়ে আসি, এরপর তোর হাতটা কেটে ফেলে দিব। সাদমান লাফিয়ে উঠে বলল, শালা, বিয়ে বাড়িতে আমাকে খুনের প্ল্যান করছিস তুই? তোকে তো আমার বউ আমাকে দিয়ে বাথরুম পরিষ্কার করবে, তাই তো? আমি জানি। সাইফ হাসতে হাসতে বলল, থামো তোমরা দুজন, আর বউয়ের অপেক্ষায় এমন অধৈর্য হয়ে যেও না তোমরা, সাজ শেষ হলে ওরা এমনি বের হবে। সাদমান রুক্ষস্বরে বলল, তুমি এসবের কি বুঝবে, অবিবাহিত মানুষ। সাইফ হাসি থামে মুখখানা অন্ধকার করে ফেলল, উত্তর দিল, আজ সিঙ্গেল বলে এভাবে অপমান? শোয়েব বলল, ওর থেকে ভালো কিছু আশা করিস না তুই। সাদমান চেঁচিয়ে উঠল, এই তুই চুপ করতো। সাইফ শোনো, শোয়েবের কথা একদম কান দিও না, ওর মাথা খারাপ হয়ে গেছে। আশ্চর্য, আমার মাথা খারাপ হতে যাবে কেন? সাদমান দাঁত কেলিয়ে বলল, শোকে শোকে, এই দেখ, তোর রুমের দখল তোর বউ নিয়ে নিয়েছে, নিজের রুম থাকতেও গেস্ট রুমে এসে রেডি হতে হচ্ছে। এমনই হয়, বিয়ের পর কিসের স্বাধীন পুরুষ, স্বাধীন জীবন পুরুষ মানুষের, সব বউয়ের ইচ্ছে মতো চলবে। দেখো দেখো, তোর এখন নিজের রুমে ঢোকারও স্বাধীনতা নেই, অনুমতি নেই। সাহেব গতকালকের কথার পুনরাবৃত্তি করলো, এমন স্বাধীনতা তো আমরা চাইনি। সাদমান বিরক্ত হয়ে বলল, চাই না চাইলে তুমি বিয়ে করো না বাপু, বউ আনলে একটু পরাধীন হতে হবেই, কিছু পেতে গেলে কিছু হারাতে হয়। শেষ কথাটা বুঝতে না পেরে সাহেব বোকার মতো শুধালো, বিয়ে করতে হলে কি পেতে হয় আর কি হারাতে হয়? শোয়েব রেগে মেগে বলল, সাদমানের বাচ্চা, চুপ করবি তুই, নয়তো আজকে তোর একদিন কি আমার একদিন। সাদমান একদমই পাত্তা দিল না হুমকিতে, সাবলীলভাবে বলল, এখন তোরই দিন ভাই, নতুন নতুন বিয়ে করেছিস তুই, দিন তোরই তো হবে, আমার আর কোত্থেকে। শোয়েব সাদমানকে কিছুই বলল না, সাহেবকে উদ্দেশ্য করে বলল, ভাবিকে ডাক দে বলি, ওর একটা বিয়ের শখ লেগেছে, ওর আরেকটা। সাহেব যাওয়ার জন্য খাট ছেড়ে উঠে দাঁড়াতেই সাদমান আতকে উঠে বলল, এত বড় সর্বনাশ করিস না হতচ্ছাড়া, আম্মু আর ও মিলে আমার খাবার বন্ধ করে দেবে। সাহেব গেল না রুম থেকে, খাটের পাশে দাঁড়িয়ে চিন্তিত হয়ে বলল, সাদমান ভাই, আমি কি যাব? তখনই বাইরে থেকে তিন্নি বেগমের কণ্ঠস্বর ভেসে এলো, সাহেব বাবা, একটু শুনে যাও তো। ডাক শুনে সাহেব চলে গেল রুম থেকে। সাদমান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আজকের জন্য জোর বাসা বেঁচেছি। দেখ শোয়েব, তুই সবসময় ভেজাল লাগানোর চেষ্টা করবি না তো, নয়তো এখন তোর ঘরেও কিন্তু বউ আছে, আমিও ভেজাল একটা লাগিয়ে দিলে কেঁদে কুল পাবি না। শোয়েব প্রত্যুত্তরে বলল, হ্যাঁ, তুই যে কোন সীমানা পর্যন্ত যেতে পারিস আমার ধারণা আছে, ভালোর ভালো খারাপের খারাপ। বর্ষার বেলায় দেখেছি খুনটা করা স্রেফ বাকি ছিল ভাই। বাদ দে পুরোনো কথা, বর্ষা এখন সুস্থ আছে, এটাই আলহামদুলিল্লাহ। আমি ওকে নিয়ে যা টেনশনে ছিলাম, ভেবেছিলাম নাকি ও যে আবারও উঠে দাঁড়াতে পারবে। যাক বাদ দে, এখন সবাই আলাদা আলাদাভাবে নিজের লাইফ গুছিয়ে নিয়েছে, সবার বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে। ভাই তোরটা কবে হবে? আমি চাচ্চু ডাক শুনবো কবে? সাদমান এতক্ষণ খুব হাসি খুশি আলাপ করলো, হঠাৎই ওর হাসিটা উবে গেল, ভর করলো একরাশ দুশ্চিন্তা, জিভে ঠোঁট ভিজিয়ে বলল, আমি বাচ্চার কথাটা ভাবতে পারছি না শোয়েব। প্রেগন্যান্সি টাইমে মেয়েদের অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়, বর্ষা কি পারবে? যদি সেন্সিটিভ কিছু হয়ে যায়, আমি ওকে একবার হারাতে হারাতে ফিরে পেয়েছি, আরেকবার রিস্ক নিতে কি করে বলো? সব বিস্মিত হয়ে বলল, এত টেনশন কেন করছিস সাদমান? ভাবি তো এখন সুস্থ, মানসিক শারীরিক দুদিক দিয়ে কঠিন সময়গুলো অনেক আগেই পার করে এসেছে, তাও আমার ভয় কাটেনি ভাই। গেস্ট রুমের দরজা ভিড়িয়ে রাখা ছিল, হঠাৎ নক পড়ল বাহির থেকে, শোনা গেল বর্ষার কণ্ঠস্বর, সাদমান ভেতরে আসছো তুমি? হ্যাঁ বলো। না কিছু না, এমনি দেখলাম, তুমি কই? আচ্ছা যাই আমি। বর্ষা চলে যেতেই শোয়েবকে উদ্দেশ্য করে সাদমান বলল, ভাই তুই আমার অপেক্ষা করিস না, নির্জনের বাচ্চা হলেও তোকে চাচ্চু ডাকবে। শোয়েব জবাব দিল, চাচ্চু? কিন্তু ঝামেলা তো হয়ে গেছে, এখন সম্পর্ক বদলে গেছে, ওর বাচ্চা কাচ্চা হলে আমি তো চাচ্চু হব না, হয়ে যাব খালু। থেমে গেল শোয়েব, ভাবনা চিন্তা করে খালু ডাকটা ঠিক পছন্দ হলো না ওর। সাদমানের একই অবস্থা, নাক চোখ কুচকে বলল, খালু ডাকটা কেমন মুরব্বি মুরব্বি লাগছে না, এত জলদি বুড়ো হয়ে যাবি? শোয়েবের কপালখানাও কুচকে গেছে, বলল, ওর বাচ্চাকে খালু ডাক শেখানো যাবে না, এখনো জোয়ান আছি আমি, এমন বুড়ো বুড়ো ডাকটা মানাবে না। বড় ভেজালে পড়া গেল দেখছি,
আশুক ওরা আজ নির্জনের সাথে ব্যাপারটা নিয়ে বোঝাপড়া করে নিস। রাইসা গোলাপি রঙের একটা লেহেঙ্গা পরেছে। সুস্মিও মায়ের সাথে মিলিয়েই গোলাপি রঙের লেহেঙ্গা পরেছে। ঘরে ঘুরঘুর করতে করতে হঠাৎ হঠাৎ এসে মায়ের কাপড়ে টান বসাচ্ছে। রাইসার সাজ শেষ হয়েছে, গহনা পরানো হচ্ছে। এমন সময় সুস্মি আবারও এলো, বলল, মাম্মি আমিও চুপবো। মেকআপ আর্টিস্ট বলল, আসো আমি তোমাকে সাজিয়ে দিই। সুস্মি বলল, না না মাম্মি সাজিয়ে দিবে। রাইসা হেসে বলল, আচ্ছা আমি দিব, একটু দাঁড়াও মাম্মু। সুস্মি লক্ষ্মীমের মতো মাথা নাড়ল। এরপর অপেক্ষা করতে থাকলো মায়ের সাজ শেষ হওয়ার। রাইসার সাজ পুরোপুরি শেষ হওয়ার পর চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো সে। অমনি হাত বাড়িয়ে দিল। সুস্মি বলল, এবার আমি। রাইসা ঝুঁকে কোলে তুলল সুস্মিকে, পরপর বসালো চেয়ারটায়। পরপর বলল, বিথি বেবি পাউডারটা দাও। বিথি হুকুম তামিল করলো। রাইসা পাউডার বক্স থেকে পাফের সাহায্যে সুস্মির গালে পাউডার মাখালো। এরপর হালকা গোলাপি রঙের লিপ টিন্ট হাতে নিতেই সুস্মি বলল, ওটা না, বুশ দিব আমি। মেকআপ আর্টিস্ট বুঝতে না পেরে বোকার মতো বলল, বুশ কি? সুস্মি বিরক্ত হয়ে বলল, বুশ চিনো না, লাল লাল অয়। রাইসা মুচকি এসে বলল, ও মেবি ব্লাশের কথা বলছে। বিথি বলল, কিন্তু ও তো ছোটো মানুষ, ব্লাশ লাগালে প্রবলেম হবে না। মেকআপ আর্টিস্ট বলল, ভালো কোয়ালিটির প্রোডাক্ট হলে হওয়ার কথা না। রাইসা তবু সুস্মিকে বোঝানোর চেষ্টা করলো, আম্মু ছোটো মানুষরা ব্লাশ লাগায় না, গালে চুলকাবে। তাহলে তুমি লাগালো কেন? এখন আমিও লাগাবো। রাইসা বুঝিয়েও সুস্মিকে মানাতে পারলো না। সে ব্লাশ লাগাবে মানে লাগাবে, কি আর করার। প্যালেটের উপরে বেবি পাউডার দিয়ে এরপর সুস্মির গালে ব্লাশ দিয়ে ওটাই লাগাতে হলো। এরপর গিয়ে মেয়ের শান্তি, নিজের গাল নিজেই ধরে খুব খুশি হয়ে বলল, তুন্দর এবার লিত্তুক দিবু। আচ্ছা দিচ্ছি বলে রাইসা লিপ টিন্ট লাগাতে গেল সুস্মির গালে, ঠোঁটে। এমনি মেয়েটা ঠোঁট গোল গোল করে ফেললো মাছের মতো। এহেন দৃশ্য দেখে হেসে ফেলল সকলে। রাইসা বলল, এজন্যই মনে হয় সব মেয়ে জীবনে মেয়ের মা হওয়ার স্বপ্ন দেখে। কনেপক্ষের সকলে হাজির হতেই শোয়েবদের ফ্ল্যাটটা জনমানুষে পরিপূর্ণ হয়ে গেল। রাইসাকে হাসি খুশি দেখে মন প্রাণ জুড়িয়ে গেল ইমরান ও নাজনীনের। কিছুক্ষণ কথা বলার পরই তিন্নি ও আনিস টেনে টুনে ড্রয়িং রুমে নিয়ে গেলেন তাদের। নির্জন মাইশা রয়ে গেল সেখানে। মাইশা খুব খুশি হলো বোনকে দেখে। বোনের কোল থেকে প্রায় ছিনিয়ে নিল সুস্মিকে। দুই গালে শক্ত করে চুমুখে বলল, বলো তো আমি তোমার কি হই? সুস্মি ভেবে চিনতে বলল, আন্টি। নো আন্টি, এখন থেকে খালামণি ডাকবে, কেমন? সুস্মি টেনে টেনে উচ্চারণ করলো, খালামণি। সুস্মির মুখে খালামণি ডাক শুনে নির্জন বেশ চিন্তায় পড়ল। বলল, সুস্মি আমাকে এর আগে চাচু ডেকেছে, মেনে নেওয়া গেল, কিন্তু এখন যদি খালু ডাকে ব্যাপারটা মানানসই হবে না। নির্জনের দুশ্চিন্তা দেখে হেসে ফেলল মাইশা। বলল, চাচু টাচু বাদ, এখন থেকে খালুই ডাকবে। মাইশা, এটা কিন্তু ঠিক না নির্জন, তোমার ভাইও কিন্তু একই বিষয় নিয়ে টেনশন করছে। বলতে বলতে ভেতরে এলো সাদমান। উৎফুল্ল স্বরে বলতে লাগলো, একটু আগে শোয়েবের সাথে এই নিয়েই কথা হচ্ছিল, বুঝলে? কদিন পর তোমারও ছেলে মেয়ে হবে, এরপর শোয়েবকে খালু বলে ডাকবে। বেচারা এত জলদি বুড়ো হতে চাচ্ছে না যে। তখনই শোয়েব এসে ঢুকলো রুমে। কোট প্যান্ট পরিহিত, পুরো দস্তর ফর্মাল পোশাক, মানিয়েছেও বেশ। রাইসা কেবল আর চোখে একবার লক্ষ্য করে চোখ সরিয়ে ফেলল। শোয়েব এসে একটা গাট্টা মারল সাদমানের মাথায়। বলল, সমস্যা কি তোর? আমার পিছনে না লাগলে তোর খাবার হজম হয় না? আমার ঘরে বউ আছে, তোর পেছনে লাগতে যাব কেন বেয়াদব? আমার ঠেকা নাকি? অমনি সবার দৃষ্টি একসাইড ঘুরে এলো বর্ষার ওপর থেকে। আকস্মিক ঘটনাটায় বর্ষা বোকা বনে গেছে। সাদমানের অত্যাধিক বৌপ্রীতি প্রায়ই এমন লজ্জায় ফেলে তাকে, কিন্তু আজ নতুন কিছু মানুষের সামনে এভাবে কথা বলায় ঠিকঠাক প্রতিক্রিয়া দিতে পারল না। তবদা লাগা পরিস্থিতিতেই প্রথমেই মুখ খুলল নির্জন। বলল, সাদমান ভাই, শোয়েব ভাই যদি কথাটা বলেও থাকে তাতে ভুল কই, খালুই কেন ডাকতে হবে? চাচ্চু ডাকলেও হয়। শোয়েব প্রত্যুত্তরে বলল, আমিও তাই বলি। রাইসা মাছ দিয়ে ফট করে বলে বসল, কিন্তু আমি খালু ডাকি শেখাবো। শোয়েব কটমট করে তাকালো রাইসার দিকে। চল শক্ত করে বলল, না, খালু না ডাকলে তাহলে আলু ডাকা শেখাবো। সকলের হাসির সাথে সাথে শোয়েবের মাথাটা গরম হয়ে গেল। তবুও নিজেকে যথাসম্ভব শান্ত রেখে বলল, ওয়েল, আমিও তাহলে বাচ্চাকে খালামণি ডাকার বদলে মুলামণি ডাকা শেখাবো।
রাইসা সবিস্ময়ে চোখে মুখে কুঁচকে ফেলল। তীক্ষ্ণ স্বরে বলল, হোয়াট? আমি মূলা? তো আমি কি আলু? নির্জন মাইশা মুখ চাওয়াচাই করল। সাদমান বর্ষাও তাই নিজ নিজ বউয়ের দিকে চেয়ে সাদমান ও নির্জন একই সাথে উচ্চারণ করল, বিবাহিত জীবন। মাইশাও বর্ষা কিছু বলতে নিয়েছিল, তার আগেই রাইসা শুরু করলো, আপনি আমাকে মূলা বললেন কেন? শোয়েব বিপরীতে বলল, আগে তুমি বলেছ। নির্জন দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই থামো থামো, দুজনেই থামো। এই খালু ডাক্টের একটা সমাধান দেই আমি। দু বোন একে অন্যের সাথে দৃষ্টি বিনিময় করে বলল, আচ্ছা শুনি সমাধান। নির্জন বলতে লাগলো, আমি আর শোয়েব ভাইয়ার সম্পর্কে ভাইরা ভাই। দেখো শেষে কিন্তু ভাই শব্দটা আসছে, তাই না? তাহলে ভাই সম্পর্কটা হিসেব করি বলি বাচ্চাদের 400 টাকা উচিত। বলা বাহুল্য মাইশা রাইসা কারোরই এই প্রস্তাব পছন্দ হলো না। মুখ লটকে চুপচাপ দাঁড়িয়ে রইল। অন্যদিকে সুস্মি অনেকক্ষণ ধরে ঝামেলাটা মনোযোগ সহকারে দেখছে। শেষমেশ একটা সমাধান ওর ছোট্ট মাথাতেও এলো। বলল, তোমরা জগলা কুলো না, আমি চাচুও ডাকবো না, খালুও ডাকবো না, দুটো মিলিয়ে চালুর ডাকি। নির্জন ও শোয়েব স্তব্ধ হয়ে গেল সমাধান শুনে। বাকিরা হেসে উঠল হুহা করে। সাদমান হাসির তোপে থেমে থেমে বলল, ভাই এটা আসলেই তোর মেয়ে, মাস্টারপিস একটা ব্রেইন। কি দারুণ সমাধান বের করলো, চালু ডাকবে। রাইসা গিয়ে সুস্মির গেলে চুমুখে বলল, খুব সুন্দর সমাধান করেছো আম্মু, তোমার কাজিনকে আমি এই ডাকি শেখাবো। সুস্মি অত কিছু বুঝল না, হাততালি দিয়ে উচ্ছ্বসিত হয়ে বলল, সত্যি? একদম সত্যি। শোয়েব আফসোসের সুরে বলল, মেয়ে আমার রাতারাতি দলবদল করে মায়ের দলে চলে গেছে, বাপকে পাত্তা দিচ্ছে না। রাইসার সঙ্গে সঙ্গে ভুরু কুচকে তাকালো, বলল, আপনার হিংসে হচ্ছে? শোয়েব উত্তর দিল না, থমথমে স্বরে উচ্চারণ করলো, রাইসা। রাইসা মুহূর্তের ব্যবধানে লক্ষ্মীমন্ত মেয়ের ভান ধরে নরম স্বরে বলল, জি বলুন। নির্জনের বাচ্চাকে আমি সত্যি সত্যি শেখাবো, তোমাকে যেন মুলামুনি ডাকে। বলে এক পলক অপেক্ষা করলো না, হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। সাদমান এসে নির্জনের কাঁধে হাত রেখে বলল, চলো আমরাও যাই, নয়তো এই মেয়ে জাতির খোঁচাখুচি বন্ধ হবে না। বর্ষা মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ যাও যাও, কেউ বলেনি তোমাদের এখানে থাকার কথা, আমরা কি একবারও ডেকেছি নাকি? নির্জন একবার মাইশার মুখের দিকে তাকাতেই মাইশাও বলল, আরে যান যান, অনুমতি নেওয়া লাগবে না। বলার পরপরই দুজনে বেরিয়ে গেল রুম থেকে। অমনি হাফ ছাড়ল বিথি, বোঝা গেল সে উপস্থিত আছে। বলল, যাক বাবা, লাভ বার্ডসদের প্রেম আর ঝগড়া শেষ হলে আমি সিঙ্গেল মানুষটা একটু শান্তির নিঃশ্বাস নেই নাকি? রাইসা বলল, এতক্ষণে মুখ খুললে তুমি, যেভাবে থম মেরে বসেছিল মনে তো হচ্ছিল ঘুমিয়ে গেছো। আরে বাবা, তোমরা মিঙ্গেল মানুষ, বরের সাথে তর্ক করছিলে, সেখানে আমি সিঙ্গেল মানুষ, কোনো কথা বলা সাজে? বিরিয়ানির এলাচটায় ফিল আসবে না বলো? বর্ষা ঠোঁট উল্টে বলল, বুঝলাম। বর্ষার মুখশ্রী ভাবভঙ্গি পোষালো না বিথির, প্রশ্ন করে বসলো, কি বুঝলে? এটা এসে তোমাকে বিয়ে দিতে হবে, বিয়ের বয়স হয়ে গেছে। বিথি আতকে উঠে হাত জোর করে বলল, মাফ চাই বাপ, আমাকে ফাঁসিয়ে দিও না। এরকম নানান আলাপ চলতে লাগলো ওদের মধ্যে। মাইশা খানিক বাদে বাদি তাকাচ্ছে রাইসার দিকে। হাসি খুশি মেয়েটাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। বিশেষ করে শোয়েবের সাথে ওভাবে ঝগড়া করতে দেখে মনে হলো মেয়েটা মনের মতো সংসার পেতে যাচ্ছে। রাইসা হঠাৎ মাইশার দিকে তাকাতেই চোখে চোখ পড়ল। জিজ্ঞেস করলো, কি হলো, তাকে আছিস কেন? মাইশা স্মিত হেসে বলল, তোমাকে দেখছি শোয়েব ভাইয়ের সাথে ভালোই বনিমানা হচ্ছে, তাই না? রাইসা হাসলো বিপরীতে, প্রলম্বিত শ্বাস ফেলে বলল, ট্রাস্ট মি, উনি যদি এমনই আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকেন তাহলে আমার মানিয়ে নিতে খুব বেশি দিন সময় লাগবে না। যাক আলহামদুলিল্লাহ, এবার অন্তত তোমার মনের মতো একটা সংসার হোক। একদল মেহমানের খাওয়া দাওয়ার জন্য ছাদে প্যান্ডেল টানানো হয়েছে। বাবুর্চি ডেকে রান্নার আয়োজন করেছেন আনিস। বেলা পড়তে আনিস প্রথমে মেয়ে পক্ষের খাওয়ার আয়োজনের ব্যস্ত হলেন। বড় একটা টেবিলের চারপাশে 14টা চেয়ার, 2টো টেবিল দেওয়া হয়েছে ছাদে। একটায় বয়োজ্যেষ্ঠরা বসেছেন, অন্যটায় দখল করেছে ছোটরা। শোয়েব রাইসা পাশাপাশি বসেছে, তার ঠিক উল্টো পাশে নির্জন মাইশা। সুস্মি এত সময়ও মায়ের পিছু ছাড়েনি, দৌড়ে সে কোলে চড়ে বসেছে। শোয়েব জোরপূর্বক নিজের কোলে নিতে চাইলে বাধা দিল। রাইসা বলল, থাকুক আমার কোলে, তোমার প্রবলেম হচ্ছে না? না তো, আমার তো ভালোই লাগছে, দুদিনই কত ভক্ত হয়ে গেছে আমার। তো তুমি ওকে আমার কোলে দেবে না? শোয়েব হাল ছেড়ে দিল, তবে অখুশি যে হয়েছে তাও নয়, বরং মনে মনে শান্তি পাচ্ছে। এরকম একটা বুঝদার বউ থাকলে নির্দ্বিধায় তাকে মাথায় তুলে রাখা যায়।
সব পুরুষ কি আর বুঝে সে কথা? প্রত্যেকের গল্পগুজবের মাঝে খাবার হাজির হলো। একে একে প্রত্যেকের প্লেটে খাবার পেলে দিল নির্ধারিত 2 জন লোক। সুস্মি তখন নতুন করে বায়না ধরল, মাম্মির হাতে খাবো। শোয়েব মেয়েকে বুঝিয়ে বলল, দেখো মা, তোমার মাম্মি সেজে গুজিয়ে বসছে না, এইভাবে তোমাকে ঠিকঠাক খাইয়ে দিতে পারবে বলো? এর চেয়ে ভালো পাপা খাইয়ে দেই তোমায়। বাবার কথায় সুস্মি ভালো মতো পরখ করলো রাইসাকে। সত্যি সত্যি সাজগোজ গহনায় মুড়ে থাকা রাইসাকে দেখে মনেও হলো খাইয়ে দেয়া একটু মুশকিল কাজ। খাইয়ে দেয়া কঠিন হলে নিজে নিজে খাওয়াটাও তো কঠিন হবে। এহেন ভাবনা মাথায় আসতেই সুস্মি বাবাকে বলল, তাহলে মাম্মি কিভাবে খাবে? শোয়েব প্রলম্বিত শ্বাস ফেলে বলল, আমি খাইয়ে দিব, মাম্মিকেও খাইয়ে দিব, তোমাকেও খাইয়ে দিব। ঠিক আছে? সুস্মি খুশি হয়ে বলল, ওকে। তবে রাইসা ইতস্ততায় পড়ল, বলল, দরকার নেই তো, আমি নিজে খেয়ে নিতে পারবো, আপনার কষ্ট করা লাগবে না। শোয়েব বলল, রাইসা চুপচাপ খেয়ে নাও, নয়তো খারাপ স্বামীর উপাধি দিয়ে আম্মা আর আমার ছোট্ট আম্মা দুজনেই আমাকে রিমান্ডে নেবে। রাইসা হাঁসফাঁস করে বলল, দরকার নেই মাস্টারমশাই, আমি খেয়ে নেব। কেন? আমার হাতে খেতে কোনো সমস্যা আছে তোমার? প্রশ্নটায় দমে গেল রাইসা। আস্তে আস্তে দুপাশে মাথা নেড়ে বুঝালো, সমস্যা নেই ব্যাস। এই অনুমতির অপেক্ষায় ছিল শোয়েব। বউ বাচ্চা পাশে বসিয়ে খাবারে হাত দিল। প্রথম লোকমা তুলে হাজির করলো মেয়ের মুখের সামনে। সুস্মি মুখ ঘুরিয়ে নিল, সাথে সাথে বলল, আগে মাম্মি। শোয়েব মেনে নিল আদেশ। লোকমা তুলল রাইসার মুখের সামনে। রাইসা হা করল না। অদ্ভুত অনুভূতিতে হাত পায়ে কম্পন ধরেছে তার। চোখের পাতা অবধি কাঁপছে, টলমল করছে আঁখি জোড়া। ঝাপসা চোখে একবার তাকালো শোয়েবের হাতের দিকে, পরপর নজর তুলে সরাসরি চোখে চোখ রাখলো। সঙ্গে সঙ্গে এক ফোঁটা অশ্রুকণা নেমে এলো গাল বেয়ে। শোয়েব বিস্মিত হলো, বা হাতে রাইসার গাল মুছে জিজ্ঞেস করলো, কি হলো, কাঁদছো কেন? রাইসা মৃদু হেসে মাথা নাড়ল, তবে উত্তর দিল না। শোয়েবের মনোযোগ ঘুরিয়ে দিতে হাঁ করল। এত মানুষজনের মাঝে শোয়েব আর ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করলো না। সিদ্ধান্ত নিল রাতে কথা বলবে এই ব্যাপারে। তাই আপাতত রাইসার মুখে খাবার ঢুকে মনোযোগ ফেরালো প্লেটে। রাইসা বহু কষ্টে গিলল খাবারটা। পুরোটা সময় একযোগে চেয়ে রইল, দায়িত্ব পালনে ব্যস্ত শোয়েবের দিকে। মনে মনে ভাবল, এই ছোট ছোট যত্নের অভাবেই হয়তো আমার আহ্লাদি মনটা ভরে গিয়েছিল। এমন সিসকাদুনের স্বভাব ছেড়ে কবেই তো শক্ত করেছিলাম নিজেকে, তাহলে আজ কেন অকারণেই কান্না পাচ্ছে আমার? সবই হয়তো বুঝতে পারল রাইসার মনের অবস্থা, তবুও মুখ খুলল না। সযত্নে একবার বউয়ের মুখে খাবার তুলতে লাগলো, আর একবার মেয়ের মুখে। মাইশা তাকিয়েছিল ওদের দিকেই। খাবার মাখামাখি করছিল ঠিকই, তবে নজর এদিকে। অত্যাধিক আনন্দের সাথে উপভোগ করছে দৃশ্যটা। নির্জনের নজর এড়ালো না বিষয়টা। বাহুতে আলতো ধাক্কা দিয়ে নিচু স্বরে বলল, কি দেখছো এত মনোযোগ দিয়ে? মাইশার মনোযোগে সরল। নির্জনের দিকে তাকিয়ে একই রকম চাপা স্বরে বলল, ওদেরকে দেখছিলাম। আপু নিশ্চিত মনে মনে খুব ইমোশনাল হয়ে পড়েছে, তাই না? ভাইয়া কত যত্ন করে খাইয়ে দিচ্ছে ওকে। নির্জন ভুরু নাচিয়ে প্রশ্ন করল, অন্যজনেরটা দেখবে কেন? তোমার বর তোমায় খাইয়ে দেয় না? মাইশা মুচকে এসে বলল, ধুর, আমি তো আপনার থেকে এমন যত্ন সবসময় পাই। রানীর মতো আদর যত্নই রাখেন আপনি আমাকে। কিন্তু আপুর জন্য তাই এমন ব্যাপার না, তাই না? প্রথম প্রথম আমিও এমন আবেগে আপ্লুত হয়ে যেতাম। এরপর আস্তে আস্তে উপলব্ধি করলাম আপনি মানুষটা বদলানোর মতো না। দিনে দিনে আপনার ভালোবাসার যত্ন বেড়েছে, কমেনি কখনো। আর আমি গভীরভাবে অভ্যস্ত হয়ে যাচ্ছি এসবে। নির্জন প্রত্যুত্তরে স্মিত হেসে জানালো, ভালোবাসা হলো চক্রবৃদ্ধি হারে দিনে দিনে বাড়ার মতো জিনিস। আর যেটা কমে গেল বা হারিয়ে গেল সেটা ভালোবাসা না, সেটা ভালো লাগা কিংবা সাময়িক আবেগ। ইস নির্জন, আমি প্রতিদিন নতুন করে আপনার প্রেমে পড়েছি। কবে যেন ডুবে যাই, আমাকে বাঁচান প্লিজ। নির্জন কপাল কুঞ্চিত করে বলল, এখনও ডুবেনি তুমি? তাহলে তো এটা ভারী অন্যায় হলো আমার সাথে। আমি তো কবেই ডুবেছি। মাইশা মিটিমিটি হেসে বলল, তাহলে চলে একসাথে ডুবে যাই। নির্জন আশেপাশে তাকে বলল, এখানে ভরা বিয়ে বাড়িতে ব্যাপারটা ঠিক হবে না, রাতের জন্য ওয়েট করি আমরা। মাইশা কুণ্ঠায় লাল হয়ে বলল, ধরো আপনাকে কিছু বলাই যায় না, সব কিছু নেগেটিভ নিয়ে বসেন। আচ্ছা মাইশা, একটা কথা বলি। বলেন। সামনে ওদের কমপ্লিট ফ্যামিলিটা দেখছো না? নির্জন বলার সাথে সাথে মাইশা আর একবার তাকালো শোয়েব ও রাইসার দিকে। বলে মাথা নাড়াতেই নির্জন বলল, ওয়ান ডে ইউ অ্যান্ড মি উইথ আওয়ার প্রোডাক্ট। মাইশা হেসে ফেললো, সাথে সাথে বলল, ইনশাআল্লাহ,
খুব দ্রুত হোক, আসুক এই কাঙ্ক্ষিত ওয়ানডে। সন্ধ্যা নেমেছে, গোধূলি আকাশ রঙিন হয়েছে বেগুনি ও গোলাপি আভায়। সারাদিন উড়াধুরা এনজয়ের পর এবার বাড়ি ফেরার পালা। বরপক্ষের থেকে বিদায় নিয়ে একে একে কনে পক্ষের সবাই হাজির হয়েছে বাড়ির বাইরে গাড়ির কাছে। নির্জন নিজের গাড়ির পাশে দাঁড়িয়ে বলল, আমার গাড়িতে আমরা 5 জন। বলতে সকলে বুঝে গেল কোন 5 জন। ব্যাস, আর কোনো তর্ক বিতর্ক ছাড়া অন্যান্যরা বাকি গাড়িতে উঠে পড়লো। নির্জন বসলো ড্রাইভিং সিটে, পাশের সিটে মাইশা আর পেছনে শোয়েব, রাইসা, সুস্মি। অন্যরা বিদায়ের আগ মুহূর্তে কথাবার্তা বলে নিচ্ছে। তখন সাদমান হাজির হলো নির্জনের গাড়ির কাছে। কাজ নামানো দেখে নির্ভেজাল বলল, ব্যাস উৎসব এই অবধি, এরপর সবাই যে যার লাইফে বিজি হয়ে যাবে। আমাদের এবার বাড়ি ফেরার পালা। যাক, তোমরা ঠিকঠাক যেও। নির্জন তো ক্লিয়ারই, তাই না? নির্জন উত্তর দিলে, হ্যাঁ ভাই, জ্যামজট পড়বে না। সাদমান উৎফুল্ল হয়ে বলল, বেশ ভালো। তা শোয়েব, জ্যামজটহীন রাস্তা, পরিবেশ, সুন্দর পরিবেশ, পাশে বউ, কি দারুণ অনুভূতি, তাই না? এমন সময় একটা গান মনে পড়ছে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সব থেমে থেমে স্বরে বলল, পথ শেষ না হলে গাড়ির পেট্রোল শেষ হয়ে যাবে হতচ্ছাড়া, তখন পেট্রোলকে ভরবে তুই। রাইসা কপাল চাপড়ালো। এই দুই বন্ধুর শুরু হলো বলে শোয়েব বলেছে ছাদমানো কম কেসে। সে বলল, হতচ্ছাড়া রসকসীন পুরুষ মানুষ কোথাকার, তোর বউ তোকে। শোয়েব তাকে মাঝপথে থামিয়ে দিল, শাট আপ। উফ সাদমান। কিন্তু রাইসার ব্যাপারে কিছুই বুঝলো না, বোকার মতো প্রশ্ন করলো, বউ কী করবে ভাইয়া? তৎক্ষণাৎ বর্ষা হাজির হলো সেথায়। সাদমানের বাহু ধরে বলল, তোমার কথা বাদ দাও তো, ওদের কথা বুঝতে গেলে বয়সের আগে চুল পেকে যাবে, তাই আমাদের না ঢোকাই ভালো। ঠিকঠাক যেও কেমন, আবারও দেখা হবে। সাদমানও তাল মিলিয়ে বলল, হ্যাঁ ভাবি, সেরকম কিছুই না, আপনার পৌঁছে কল করবেন। হ্যাঁ,